53 বছরের ইতিহাস ভাঙল বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে ট্রেনিং নিতে যাচ্ছে বাংলাদেশের কর্মকর্তারা। অন্যদিকে তারেক রহমান যাচ্ছেন চীন সফরে। আবার চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি ফাইটার জেট পৌঁছাচ্ছে বাংলাদেশেও। তবে কি ইউনূস আমলে শুরু হওয়া পাকিস্তান প্রেম তারেক রহমানের জামানাতেও জারি রইল? হাসিনার পর ইউনূস আর এখন তারেক রহমান। বাংলাদেশে একের পর এক সরকার বদলালেও ভারতের সাথে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে বাংলাদেশে। ধীরে ধীরে চীন ও পাকিস্তানের যে বিষাক্ত প্রভাব পড়ছে বাংলাদেশে, তা কি ভারতের জন্য চিন্তা বাড়াচ্ছে ক্রমশ? নাকি ভারত আগে থেকেই ভেবে রেখেছে চীন, পাকিস্তান ও বাংলাদেশকে কুপকাত করতে বড় কোনো পরিকল্পনা? আসুন তা বিশদে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। আমরা জানি গত এক বছরে বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, অর্থাৎ খালেদা জিয়া ও শেখ হাসিনার পর এমন একটা সরকার যা সাধারণ জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করেননি, কিন্তু জেনজি আন্দোলনের ফলে জনগণের সমর্থনে গঠিত হয়েছিল, তবে তা কোনো প্রথাগত নির্বাচনী উপায় নয়। সেই সময় সেই মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক তৈরি করেছিল, তখন থেকেই একটা আশঙ্কা তৈরি হতে শুরু করে যে পাকিস্তান ও বাংলাদেশ মিলে ভারতের এই সমগ্র উত্তর পূর্বাঞ্চলে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ভিতরে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করতে পারে। আর সেই সময় মিডিয়াতেও এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে বর্তমানে আমরা জানি বাংলাদেশে এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তারেক রহমান ক্ষমতায় বসেছেন। এর সমান্তরালে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত শেয়ার করা ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ নিজের ক্ষমতা পরিবর্তন করেছে। এই নতুন সরকারের শপথ গ্রহণের আজ প্রায় 14তম দিন এবং মে মাসের 9 তারিখের শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কি বড় পরিবর্তন করা হয়েছে, যা ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল, তা এক্ষেত্রে একটু জানতে হবে আমাদেরকে। তবে তার আগে বাংলাদেশের এই মুহূর্তে একটা লেটেস্ট খবর সামনে আসছে, তা হলো এই মুহূর্তে বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে এখন তাদের সরকারি কর্মকর্তাদের ট্রেনিং বা প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠাচ্ছে। দেশ স্বাধীনের পর থেকে গত 53 বছর ধরে বাংলাদেশের কর্মকর্তারা ভারতের মুসৌরিতে ট্রেনিং নিতে আসতো, কিন্তু এই 53 বছরের ইতিহাসে এই প্রথমবার তাদের কর্মকর্তারা পাকিস্তানে ট্রেনিং নিতে গেছেন। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ যে পাকিস্তানের কন্ট্রোলে প্রায় চলেই গেছে, তা প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি। পাকিস্তানের বিষাক্ত প্রভাব এখন কাজ করছে বাংলাদেশে। এর পাশাপাশি এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম বিদেশ সফরের জন্য চীনকেই বেছে নেওয়ার কথা ভাবছে। এছাড়া পাকিস্তান ও চীন যৌথভাবে যে JF-17 ফাইটার জেট তৈরি করেছে, তার একটা সিমুলেটর তারা বাংলাদেশকে উপহার দিয়েছে, যাতে ভিডিও গেমের মতো করে তারা এটা চালানো শিখতে পারে এবং পরবর্তীতে হয়তো ফাইটার জেটও সরবরাহ করা হবে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের সময় থেকে পাকিস্তান ভারতকে টার্গেট করে বাংলাদেশকে এইভাবেই তৈরি করেছিল এবং বর্তমান সরকারও সেই একই ধারা বজায় রাখছে। তবে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর ইউনূসের আমলে বাংলাদেশে দীর্ঘদিন অরাজকতা চলার পর বিএনপির প্রধান তারেক রহমান এসে বাংলাদেশের হাল ধরলে ভারত অনেকটাই নিশ্চিত হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই সরকারও সেই একইভাবেই চলছে যেমনটা ইউনূস চলছিল। তাই বাংলাদেশ থেকে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারই বা এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, তা জানা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা জানি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। ভারত যেসব দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে তার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত হলো বাংলাদেশের সাথে, যা 4000 কিলোমিটারেরও দীর্ঘ এবং আর এর অর্ধেকের বেশি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। এই পশ্চিমবঙ্গের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর যুক্ত। তাই ক্ষমতা পরিবর্তনের পর এর নিরাপত্তায় কি উন্নত পদক্ষেপ নেওয়া হয়েছে, আসুন তা সংক্ষেপে একটু দেখে নিই এবং এর পাল্টা চীন ও পাকিস্তানের হস্তক্ষেপ ভারত কিভাবে কাউন্টার করবে তাও একটু বোঝার চেষ্টা করি আজকের এই আলোচনায়। বর্তমানে পশ্চিমবঙ্গের
বর্তমান সরকারের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, যিনি আগে টিএমসিতে ছিলেন এবং পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এখন তিনি বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে টিএমসি এবং বিজেপি উভয়েরই কাজের ধরন তার খুব ভালো করেই জানা রয়েছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান ছিল, তাই আগে থেকে দুই প্রান্তে বিএসএফ নিয়োজিত ছিল। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশ বন্ধে বিএসএফ বড় ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে দাবি উঠছিল যে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে। যেহেতু সীমান্ত বিশাল, তাই অনুপ্রবেশ কমানোর জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া বা ফেন্সিং করা অত্যন্ত জরুরি ছিল সেই কারণে। কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত এলাকায় এমন কিছু গ্রাম ও শহর রয়েছে যেখানে সীমানা এতটাই কাছাকাছি যে এপারে ভারত আর ওপারে বাংলাদেশ। এর ফলে মানুষের যাতায়াত ও মেলামেশা এতটাই ঘনিষ্ঠ ছিল যে সীমান্তে বেড়া দেওয়া সহজ ছিল না। এর ফলে বড় ক্ষতি যেটা হতো, বাংলাদেশে কোনো অপরাধ করে অপরাধীরা ভারতে এসে আশ্রয় নিত, আবার ভারতে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে যেত। এছাড়া ভারতের শান্তি বিঘ্নিত করার জন্য অনেকে এই পথকে ব্যবহার করত। বিএসএফ দীর্ঘদিন ধরে ফেন্সিংয়ের জন্য জায়গা চাইলেও আগের রাজ্য সরকার বিএসএফকে জায়গা দিতে পারমিশন দেয়নি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার প্রথম আদেশেই এই ফেন্সিংয়ের জন্য জমি বরাদ্দ করে দিয়েছেন। ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের প্রায় ২২০০ কিলোমিটারের সীমান্তের মধ্যে ৮৫০ কিলোমিটারেরও বেশি অংশ এমন ছিল যেখানে ফেন্সিং করা সম্ভব হয়নি। এখন সেই কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, তবে সমস্যা শুধু জমির ছিল না। সুন্দরবন, ডেল্টা অঞ্চল, নদী ও জলময় জলাভূমির কারণেও অনেক জায়গায় খুঁটি গেড়ে ফেন্সিং করা অসম্ভব ছিল। এমন প্রায় ১৭৪.৫ কিলোমিটার এলাকাকে নন ফিজিবল গ্যাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই দুর্গম জলাভূমি বা নদীর পথে যাতে কেউ সাঁতরে বা অবৈধভাবে পারাপার করতে না পারে, সেই জন্য ওই নির্দিষ্ট এলাকাগুলোতে কুমির বা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এর ফলে কোনো অবৈধ অনুপ্রবেশকারী সহজেই এই পার থেকে ওপারে যেতে পারবে না। একই সাথে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে এবং বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে ফেরত পাঠাবে। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ আনা হয়েছিল। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যেসব হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি শরণার্থীরা ২০১৪ সালের ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া এবং পরবর্তী সময় অবৈধভাবে আসা ব্যক্তিদের ফেরত পাঠানোই ছিল এর প্রধান উদ্দেশ্য। এই সিএএ আইনটি পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছিল না সেই সময়। বর্তমান সরকার দ্বিতীয় যে বড় কাজটা করেছে তা হলো পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করে দেওয়া হয়েছে, যার ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো সহজ হবে। আগে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীতে কর্মীর অভাব থাকলে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হতো, যাদের মধ্যে বড় একটা অংশ রাজনৈতিক দলের কর্মীদের ছিল। এতে আইন শৃঙ্খলার চেয়ে রাজনৈতিক স্বার্থ বেশি দেখা হতো বলে পুলিশের ওপর মানুষের ভরসা কম ছিল। এখন স্থায়ী সরকার চাকরির সুযোগ বাড়াতে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া আইএএস, আইপিএস এবং কেন্দ্রীয় কর্মকর্তাদের ডেপুটেশনের জন্য অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বাধা ছিল তাও তুলে নেওয়া হয়েছে। ভারতের সম্প্রতি কার্যকর হওয়া নতুন অপরাধ আইন, ভারতীয় ন্যায় সংহিতাও এখন পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে। আর আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ পশ্চিমবঙ্গ এমন একটা স্পর্শকাতর সীমান্তের কাছে অবস্থিত যেখানে পাকিস্তান প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক সহিংসতার
শিকার হওয়া কর্মীদের পরিবারকে সরকারি চাকরি বা আর্থিক সহায়তারও পরিকল্পনা এই মুহূর্তে করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আর অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে চীন যাওয়ার কথা ভাবছে। যেমনটা শুরুতেই বললাম, সাধারণত ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রধানমন্ত্রীরা ভারতের ওপরই নির্ভরশীলতার কারণে প্রথমেই ভারতেই আসেন, কিন্তু তার বদলে চীনকে অগ্রাধিকার দেওয়া ভারতের জন্য একটা কূটনৈতিক চিন্তার বিষয়ও বটে এই মুহূর্তে। যদিও বিএনপির ইতিহাস সবসময় কিছুটা চীন ঘেঁষা ছিল। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করে ওয়াং ইর সাথে বৈঠকও করেছেন। শুধু তাই নয়, এর আগে যে বিষয়টা বললাম যে পাকিস্তানের তৈরি JF-70 থান্ডার ফাইটার জেটের সিমুলেটর বাংলাদেশে পাঠানো এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের 53 বছরের ইতিহাস ভেঙে ভারতের মুসৌরির পরিবর্তে পাকিস্তানের লাহোরে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সুতরাং এই দুটো ব্যবস্থাপনাই প্রমাণ করে যে পাকিস্তান ও বাংলাদেশ আবারও কাছাকাছি আসার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূস যে প্রক্রিয়া শুরু করেছিলেন তা এখনো চলছে। সরকার বদলালেও পাকিস্তান ও চীনের বিষ নজর বাংলাদেশ থেকে সহজেই সরছে না। তাই এই পরিস্থিতিতে ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য চিকেন স্নেক করিডর ও আন্তর্জাতিক সীমান্তগুলোকে আরও বেশি করে শক্তিশালী করতে হবে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতের এই বর্তমান পদক্ষেপ এবং সীমান্ত নীতি নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিভি। ধন্যবাদ।